স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। এই মুহূর্তের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত আফরিন এবং জাহিদুল বাশার। শুরুতে জানাবো প্রধান শিরোনামগুলো। পাটুরিয়ায় ফেরি উদ্ধারে চলছে দ্বিতীয় দিনের অভিযান। নারায়ণগঞ্জ থেকে যাচ্ছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। সারা দেশে স্কুল শিক্ষার্থীরা করোনা টিকা পাবে 1 নভেম্বর থেকে। চলছে বিশেষ ভ্যাকসিন কর্মসূচির দ্বিতীয় ডোজ প্রদান। নোয়াখালীতে সাম্প্রদায়িক তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের আতঙ্ক কাটেনি, দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি। কুমিল্লার পূজা মণ্ডপের ঘটনা পরিকল্পিত বললেন ধর্ম প্রতিমন্ত্রী। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ। এবং শরীয়তপুর চিতলিয়া ইউপি নির্বাচনে 48 প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের সই জাল, অভিযোগ রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে। মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এই মুহূর্তে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার ব্রিফিংয়ে। আমরা শেরপুরে আমরা উই বিকেম সাকসেসফুল, এবং যেসব গাছ কুইক আপনার ডেভেলপ করে সেসব গাছ বা ফলদায়ক গাছ যদি তাদের সাথে শেয়ার ক্রপিং, যেমন এখন সরকার 70% কিন্তু দিয়ে দিচ্ছে ইনকামবেন্টকে, এটা জানেন কিনা জানি না। সোশ্যাল ফরেস্ট্রি যে প্রোগ্রামগুলো হচ্ছে, গাছ হওয়ার পরে যদি 20 বছর বা 25 বছর পরে এটা কেটে যদি আপনার কাঠ বানানো যায়, তখন যে দাম আসতেছে তার 70% পাচ্ছে ওই ব্যক্তি। সেই সুপারভাইজ করছে ফরেস্ট ডিপার্টমেন্ট, শুধু প্ল্যান্টেশনটা করে দিচ্ছে এবং তাকে ট্রেন আপ করে দিচ্ছে কিভাবে এটাকে নার্চার করতে হবে। তো এটা এইচপিএম আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে যে যেসব জায়গায় বন এলাকা আছে সেখানে লোকজনকে আপনার ইনভলভ করতে হবে, তাহলে তারা আর কাটবে না, আর তাদের প্রয়োজনীয় গাছপালা তারা তাদের এরিয়ার মধ্যে লাগাবে। আর 3 নম্বর একটা খুব বড় সিদ্ধান্ত হয়েছে, এই বিভিন্ন জায়গায় মধুপুর গড়, তারপরে আপনার শেরপুরের গারো পাহাড়, হিল ট্র্যাক্সে, যেখানে যেখানে ফরেস্ট আছে সুন্দরবনের এদিকে, সেইখানে অনেক মামলা মোকদ্দমা আছে। এবং এই মামলা মোকদ্দমা অনেক জায়গায় একজনের বিরুদ্ধে 50টা মামলা আছে। আমি নিজেও জানি অনেকে, এবং আমাদের মন্ত্রী মহোদয়রাও অনেকে বলছেন আজকে যে আপনারা প্রয়োজন হলে আমাদের 5 বছরের জেল দিয়ে দেন, কিন্তু মামলার থেকে অন্তত মুক্তি দেন। কারণ এই 30টা 50 40টা বা 10টা মামলাও যদি হাজিরা দিতে হয় তো জীবন তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তো সেই জন্য আইসপিএম মাননীয় প্রধানমন্ত্রী আজকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছেন, এই মামলাগুলো রিভিউ করে যেগুলোর যৌক্তিকতা নাই সেগুলো যথাসম্ভব মামলা উইথড্র করে নিয়ে নিতে হবে, মানুষকে কমফোর্ট দিতে হবে, আর একটা ব্যাপক প্রচার করতে হবে যাতে মানুষের মধ্যে ইনভলভ না হয়। যেগুলো এক্সট্রিম মানে সিরিয়াস মামলা সেগুলো ল মিনিস্ট্রির তত্ত্বাবধানে এগুলি দেখে যথাসম্ভব মামলাগুলো উইথড্রর ব্যবস্থা করে মানুষকে একটা রিভিউ মানে রিলিফ দেওয়া যায় কিনা এটা ফার্স্ট প্রিফারেন্স দিয়ে মামলাগুলো রিভিউ করতে হবে। এই হলো আজকের এইটার অবস্থা। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানাচ্ছিলেন সচিবালয় থেকে। পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি ও যানবাহন উদ্ধারের দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে। সকাল 8টা থেকে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। সকাল থেকে এখন পর্যন্ত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। এদিকে এখনো নারায়ণগঞ্জ থেকে পাটুরিয়ায় এসে পৌঁছায়নি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী শরীফুল ইসলাম জানান, বুধবার পদ্মায় ফেরি ডুবির পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। প্রথম দিনের অভিযানে ফেরির ভেতর থেকে উদ্ধার করা হয় 4টি ট্রাক। উদ্ধারকারী জাহাজ প্রত্যয় অভিযানে যোগ দিলে আরও দ্রুত গতিতে উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হবে। বুধবার সকালে পাটুরিয়ায় 5 নম্বর ফেরিঘাটে 17টি যান নিয়ে ডুবে যায় ফেরি আমানত শাহ। এ বিষয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, এর আগের খবর আমরা আপনার কাছ থেকে আপডেট নিয়েছি যে ফেরি প্রত্যয় যেটি উদ্ধারকারী জাহাজ রয়েছে সেটি কি আসছে ফেরি উদ্ধারে, আর সবশেষ কি তথ্য রয়েছে, নতুন করে কোনো যানবাহন উদ্ধার করা গেছে কিনা? না, প্রত্যয় এখনো আসেনি। আমি কিছুক্ষণ আগে বিআইডব্লিউটিসির যে উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান আরিফা কার্যালয়ে তার সাথে কথা হয়েছে আমার, তিনি বলেছেন যে এখনো সেটি রাস্তায় আসতেছে কিন্তু এখনো সে পৌঁছেনি। কিন্তু আমি তার কাছে জানতে চেয়েছিলাম কখন নাগাদ আসতে পারে, তবে এই বিষয়ে তিনি আমাকে কোনো কিছু বলতে পারেননি। তিনি বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং বলেছেন যে যেহেতু প্রত্যয়কে
প্রত্যেকে একজনের সহযোগিতা এই আসতে হয়, কারণ অন্য আরেকটি জাহাজের সহযোগিতা আসতে হয়, সেহেতু এটা অনেক সময় নিয়ে আসছে। তো তিনি এই প্রত্যয়ের বিষয়ে ইতিমধ্যে আমাকে জানিয়েছেন। আর আপনি যেটা বললেন যে আর কোনো বাস বা যে ট্রাক উদ্ধার হয়েছে কিনা, আমরা যেটা দেখেছি যে সকাল 8টায় আজকে দ্বিতীয় দিনের মতো এই উদ্ধার কার্যক্রম শুরু হওয়ার পর বেলা 11:30টার দিকে কিন্তু একটি ট্রাক মালবাহী যে কাভার্ড ভ্যান সেটা কিন্তু উদ্ধার হয়েছিল। এরপর পর আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে কিন্তু আরো দুটি কাভার্ড ভ্যান এখানকার যে বোট ক্রেন এবং উদ্ধারকারী জাহাজ হামজা আছে এই দুটি মাধ্যমে কিন্তু আরো দুটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট আজকে 3টি এবং আগামীকাল 5টি, এই 8টি উদ্ধার করা হয়েছে। আর এখনো এই ফেরির মধ্যে প্লাস ফেরির আশেপাশে আরো কিছু যে কাভার্ড ভ্যান আছে সেগুলো উদ্ধারের তারা যে এখানকার যে হামজা বিআইডব্লিউটি এর যে হামজা যারা পরিচালনা করেন এখানকার ডুবুরি দল বিআইডব্লিউটিএ এবং নৌবাহিনী ফায়ার সার্ভিসের এইসব সদস্যরা তারা চালিয়ে যাচ্ছে উদ্ধার কার্যক্রম। তারা বলেছেন যে যেগুলো যে কয়টা বাস উঠানো যায়, অর্থাৎ পানির নিচে যেগুলো তলে আছে সেগুলো তারা ওঠানোর প্রাণপণ চেষ্টা করছেন, যতটা ক্ষতি কম করে এগুলো উদ্ধার করা যায় সেগুলো সেই ব্যাপারে তারা চেষ্টা করছেন। এদিকে আরেকটা বিষয় হলো যে এইসব ক্ষতিগ্রস্ত এইসব যে ট্রাকের মালবাহী ট্রাকের যেসব মালিক আছেন তারা কিন্তু একটু অভিযোগ করেছেন যে তাদের এই কাভার্ড ভ্যানগুলো এমন ভাবে টেনে হেঁচড়ে ওঠানো হচ্ছে, পাশাপাশি এমনভাবে রাখা হচ্ছে, এতে একদিকে তাদের এই বাসগুলো ট্রাকগুলো তলিয়ে যে ক্ষতি হয়েছে, পাশাপাশি তাদের এই উদ্ধারকারী হামজা পাশাপাশি যে বোট ক্রেন আছে এদের মাধ্যমে টানা হেঁচড়া করার কারণে কিন্তু আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া তারা এমন ভাবে এগুলো এলোমেলো করে রাখা হচ্ছে ঘাটের একটি পাশে, সেখানে কিন্তু এগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা তারা বলছেন। তারা বলছেন যে এইসব কাভার্ড ভ্যানের ভিতরে যে মালামাল আছে পানিতে এমনি সেগুলো ক্ষতি হয়ে গেছে, তার মধ্যে এই যে কাভার্ড ভ্যান গুলো আছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি দাবি করেছেন যে এগুলো যেন প্রশাসন খুব সহজভাবে দেখে এবং তাদেরকে যেন নির্দেশ দেন যে এগুলো যেন ক্ষতিগ্রস্ত। মঞ্জুর রহমান, আপনি তথ্য সংগ্রহে থাকুন। মানিকগঞ্জ আসলে উদ্ধার অভিযান এখনো চলছে, প্রত্যয় এখনো আসেনি, তার জন্য অপেক্ষা চলছে। বিভিন্ন রুটে চলা 53 ফেরির 20টির আয়ুষ্কাল শেষ। 27টির মেয়াদ থাকলেও 6টির বয়স 20 থেকে 30 বছর। আর পাটুরিয়া ঘাটে উল্টে যাওয়া শাহ আমানতের মেয়াদ শেষ হয়েছে আরও 2 বছর আগে, ছিল না ফিটনেস সনদও। সবশেষ 1 জুন নামানো হয়েছে ডক থেকে। অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ 1976 অনুযায়ী দেশের নৌপথে কোনো নৌযান চলতে পারবে 40 বছর। শুরুতে নিবন্ধনের মেয়াদ 30 বছর, এরপর চলাচলের উপযোগী থাকলে 5 বছর করে 2 দফায় মেয়াদ বাড়ে 10 বছর। আইন অনুযায়ী পাটুরিয়ায় উল্টে যাওয়া শাহ আমানতের মেয়াদ শেষ হয়েছে 2 বছর আগে। এটি ছাড়াও একই অবস্থা আরও 19টি ফেরির, এসবের নেই ফিটনেস সনদও, তারপরও চলছে নানা রুটে। এর আগে পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয়া 4টি ফেরির একটিরও ফিটনেস সনদ ছিল না। মেয়াদহীন পুরনো ফেরি চলাচল প্রসঙ্গে জানতে চাইলে বিআইডব্লিউটিসি বলছে স্বল্পতার কারণে এসব ফেরিতে গাড়ি পারাপার চলছে। শিমুলিয়া বাংলাবাজার ইয়াটা বন্ধ, পদ্মা সেতুর জন্য আমরা ওইখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছি। এই জন্য এই পুরা দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টা জেলার জনগণের যে যোগাযোগ ব্যবস্থা, যানবাহন ট্রাক চলাচলের জন্য এটা উপায় নাই, তো আমরা মেরামত করে আমরা চালাচ্ছি। সংশ্লিষ্টরা জানিয়েছেন আয়ুষ্কাল শেষ হয় এরই মধ্যে পরিত্যক্ত হয়েছে 5টি ফেরি, ঘাটটি পূরণে নির্মাণাধীন 12টি। সেসব ডক থেকে নামলে পুরনো ফেরিগুলো সরিয়ে ফেলা হবে। অধিকাংশ এখন কন্ডেমড হয়ে গেছে, যেগুলো চলে না। আর আমি থাকতেই ফেরি নির্মাণ করে এসেছিলাম 26টা, আর পরবর্তীতে 12টা ফেরি নির্মাণের আরও আমি অর্থ বরাদ্দ করে এসেছিলাম। তো সেগুলো এখন হয়তো নির্মাণ হবে, নির্মাণ হলে তখন হয়তো ফেরির এই আজকের যে স্বল্পতা, এই স্বল্পতা তখন দূর হবে। এদিকে ফেরি মজবুত হলেও যানমালের নিরাপত্তার জন্যই ফিটনেস সার্টিফিকেট নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ফেরি তাদের কিন্তু নিয়মিতভাবে সার্ভে করা হয় না, এবং এই নৌযানগুলোকে সার্ভে করার উদ্দেশ্য যেটা হলো যে এটা যাতে ওই সারা বছর চলাচলের উপযোগী থাকে এবং এর যান্ত্রিক ত্রুটি, এর কাঠামোগত ত্রুটি, এর অন্যান্য যে ত্রুটিগুলো, এগুলো কিন্তু প্রতি বছর যদি আপনি সার্ভে করেন তাহলে কিন্তু এই ত্রুটিগুলো চিহ্নিত হয়। শিমুলিয়া, বাংলাবাজার, আরিচা, পাটুরিয়া সহ এখন ফেরি চলছে 6টি রুটে।
আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মানিকগঞ্জ। আগামী 1 নভেম্বর থেকে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথমে ঢাকায় 12টি কেন্দ্রে টিকা দেওয়া হবে, এরপর কিছু সময় নিয়ে সারা দেশে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। বর্তমান সক্ষমতা অনুযায়ী প্রতিদিন 40,000 শিক্ষার্থী করোনা টিকা পাবে। গতকাল 50 লাখ করোনা টিকা দেশে এসেছে, হাতে 2 কোটি টিকা আছে বলেও জানান তিনি। এছাড়া নভেম্বরে আরও 35 লাখ ফাইজারের টিকা আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এর আগে গত 14 অক্টোবর মানিকগঞ্জের 2টি স্কুলে পরীক্ষামূলকভাবে 100 শিক্ষার্থীকে দেওয়া হয় ফাইজারের টিকা। রাজধানী সহ সারা দেশে চলছে বিশেষ টিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজের কার্যক্রম। সকাল থেকেই কেন্দ্রগুলোতে উপস্থিত হন টিকা প্রত্যাশীরা। ভিড় তুলনামূলক কম থাকায় স্বাচ্ছন্দ্যে টিকা দিতে পেরে বেশ খুশি টিকাগ্রহীতারা। ঘড়ির কাঁটায় বৃহস্পতিবার সকাল 9:10 তখনও শুরু হয়নি ধানমন্ডির এই ক্লিনিকটিতে বিশেষ টিকাদান কর্মসূচির কার্যক্রম। সকাল 7টা থেকে দাঁড়িয়ে থাকা টিকা প্রত্যাশীরা তাই কিছুটা ক্ষুব্ধ। 7:30 এসে এখানে সিরিয়াল দিচ্ছে, এখনো তো দেওয়া শুরু করে নাই। টাইমলি দেওয়া উচিত, এটা আসলে উচিত। যেহেতু 9টায় আমরা আসার কথা, তাহলে আমরা তো সেই প্ল্যান মতোই তো আসছি, তাই না? আমরা চলে আসছিলাম 8টার মধ্যেই, কিন্তু এখানে লোকবল হয়ে গেছে, আমার সেট আপ করতে করতে একটু দেরি হয়েছে, তো আরম্ভ করে ফেলছি। 9:20 মনে হয় আরম্ভ করে ফেলছি। অবশ্য রাজধানীর বেশিরভাগ টিকা কেন্দ্রের চিত্র ছিল ভিন্ন। অনেকটা আনন্দঘন পরিবেশেই টিকা নিয়েছেন টিকা প্রত্যাশীরা। ভিড় কম থাকায় খুশি তারা। সার্বিক ব্যবস্থা আমি খুবই সন্তুষ্ট এবং খুব তাড়াতাড়ি আমি নিতে পারলাম। এই 10 মিনিটের ভিতরে দিয়ে আসি, চলে গেলাম। আশেপাশের লোকের কোনো গ্যাঞ্জাম নেই এখানে। আমরা গত 28 তারিখে দিচ্ছি, আজকে আবার 28 তারিখে আমরা দিতে আছি সুস্থভাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে 28 ও 29 সেপ্টেম্বর বিশেষ টিকাদান কর্মসূচিতে যারা প্রথম ডোজ নিয়েছিলেন তাদেরই দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজ। কোনো কারণে কেউ টিকা না নিতে পারলে তাদের জন্য রয়েছে বিকল্প ব্যবস্থা। এই সেকেন্ড ডোজের উপরে মিটিং হিসেবে বলছে যারা সবাই তো 100% তো আসতে পারে, কেউ দেশে গেছে, কেউ জ্বর অসুস্থ, 2-4 জন অবশ্যই বাদ থাকবে। তাদেরকে বলবেন আপনাদের প্রতিবেশী যারা পাশে ওখানে পাঠাবেন। যারা না আসবে আমরা লাঞ্চের পরে দেখবো আমাদের কতজন হয়েছে বা কতজন বাকি রয়ে গেছে, সেই অনুসারে আমাদের মেয়েরা ফোন দিয়ে তাদেরকে নিয়ে আসবে। তবে আমরা 350 জনকে দিয়ে আমরা সেন্টার ত্যাগ করব। এবার সারা দেশে মোট 77 লাখ মানুষকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার লক্ষ্য স্বাস্থ্য অধিদপ্তরের। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বিভিন্ন টিকাদান কেন্দ্র ঘুরে এই মুহূর্তে উত্তরার 13 নম্বর সেক্টর থেকে সরাসরি আমার সাথে যুক্ত আছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আপনি সকাল থেকে টিকাদান কর্মসূচির বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন, একটি জানতে চাইবো যে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজের এই শুরুর দিনে তেমন কোনো অভিযোগ আসছে কিনা। আরেকটি বিষয়, উত্তর সিটি কর্পোরেশনের বিকালের দিকেও কিছু কার্যক্রম আছে, সেগুলো কোন কোন কেন্দ্রে হবে? দেখুন, যেসব কেন্দ্রগুলোতে স্কুল বা কলেজের মধ্যে কেন্দ্র করা হয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু কার্যক্রম শুরু হবে দুপুরের দিকে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। আমি যদি আপনাকে উত্তরা 13 নম্বর সেক্টরের অবস্থা দেখাতে চাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে টিকা প্রত্যাশীদের যে ভিড় ছিল সেটা এখন একেবারেই নেই, কেননা সকাল থেকে এখানে যে ভিড়টি ছিল সেটা কিন্তু অনেকটাই কমে এসেছি। রাজধানীর বেশিরভাগ যে কেন্দ্রগুলো রয়েছে আমরা ঘুরে দেখেছি, সেগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দুপুর 12টা 12:30 পর্যন্ত এক ধরনের চাপ ছিল, তারপর কিন্তু আসলে মানুষজনের সেই চাপটি আর নেই, অর্থাৎ মোটামুটি বেশিরভাগই কিন্তু টিকা প্রত্যাশী টিকা পেয়ে গেছেন। আমরা যদি আপনাকে এখানকার পরিস্থিতি জানাই, এখানেও কিন্তু আমরা দেখেছি প্রায় 100 ভায়োল ছিল টিকা হিসেবে, এবং 100 ভায়োলের মধ্যে এরই মধ্যে 80টির বেশি ভায়োল কিন্তু ব্যবহার হয়েছে টিকা প্রয়োগের ক্ষেত্রে, অর্থাৎ প্রায় 80% মানুষই কিন্তু এখানকার যারা টিকার প্রত্যাশী ছিলেন তারা টিকা নিয়ে নিয়েছেন। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে আজকে যেহেতু স্কুল কলেজ খোলা রয়েছে, সেই ক্ষেত্রে সব জায়গায় হয়তো আজকে টিকা প্রদান করার যে বিষয়টি সেটি সকাল 9টা থেকে শুরু নাও হতে পারে, সেক্ষেত্রে দুপুর থেকে কিন্তু এই কার্যক্রমগুলো চলবে। এবং এর পাশাপাশি আমরা আরেকটি বিষয় যেটি জানতে পেরেছি যে যেহেতু আজকে একটি ওয়ার্কিং ডে, এমন একটি সময় সবাই যে আজকেই টিকা নিতে পারবে তারও কিন্তু নিশ্চয়তা নেই। সেক্ষেত্রেও কিন্তু আগামী শনিবার যারা আজকে টিকা নিতে পারবেন না তাদের জন্য দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার ব্যবস্থা থাকবেন। আপনি জানেন যে এই 77 লাখ যে মানুষকে টিকা দেওয়া হচ্ছে, আজকে যে দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে, এর মাধ্যমে কিন্তু দেশের প্রায়
3 কোটি মানুষ দ্বিতীয় ডোজ ভ্যাকসিনেটেড হচ্ছেন, টিকার আওতায় আসছেন, এবং এছাড়াও এখন পর্যন্ত প্রায় 2.5 কোটি মানুষ টিকা প্রত্যাশী যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু এখনো প্রথম ডোজ পাননি। টিকা কর্মসূচির বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী। রাজধানীর মতো সারা দেশেই চলছে বিশেষ টিকা কার্যক্রম। SMS ছাড়াও নিবন্ধন কার্ড নিয়ে কেন্দ্রে গেলেই মিলছে দ্বিতীয় ডোজের টিকা। কোনো ভোগান্তি ছাড়া টিকা দিতে পেরে খুশি গ্রহীতারা। চট্টগ্রামে সকাল 9টা থেকে নগরীর প্রত্যেক ওয়ার্ডে 3টি করে মোট 123 কেন্দ্রে টিকা দেওয়া হয়। সিটি কর্পোরেশন ও উপজেলা মিলিয়ে 3 লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ গণটিকা কার্যক্রমে যাদের প্রথম ডোজ দেওয়া হয়েছিল তারাই আজ পাচ্ছেন দ্বিতীয় ডোজ। গতবার যারা যে 900 লোক এই 3টি কেন্দ্রের টিকা গ্রহণ করেছেন প্রথম ডোজ, শুধুমাত্র তারাই এবার কিন্তু টিকা গ্রহণ করতে পারবেন, এবং এই বিষয়টি আমরা প্রচার করেছি বলে এলাকায় এখনো এখানে কোনো ব্যবস্থাপনার জন্য আমাদের বেগ পেতে হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের 30 ওয়ার্ডে 87টি কেন্দ্রে বিশেষ টিকা দেওয়া হয়। এছাড়া 5টি পৌরসভা ও 73টি ইউনিয়নেও চলে কার্যক্রম। তবে কিছু ইউনিয়নে শনিবার টিকা দেওয়া হবে। আমরা সবাইকে ফোন দিয়ে ডেকে নিয়েছি, ইনশাল্লাহ ধীরে ধীরে সবাই এসে টিকা নিচ্ছে সুন্দরভাবে। বরিশাল সিলেটে নির্বিঘ্নে টিকা দিতে পেরে খুশি গ্রহীতারা। প্রথম ডোজ দিয়েছি, কোনো সিরিয়াল ছিল না, কোনো কিছু ছিল না, আলহামদুলিল্লাহ। এখনও আসছে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই দেখা যেতেছে, কোনো সিরিয়াল নাই। আমরা আসছি, পরে দিয়ে দিচ্ছি, অসুবিধা নাই, কোনো গেঞ্জাম নাই, কানে খুবই সহজভাবে হয়েছে। খুলনার 6টি কেন্দ্রে শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় 30 মিনিট পর। এছাড়া নারী পুরুষের আলাদা বুথ না থাকায় ক্ষোভ জানিয়েছেন অনেকে। 9টা থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু পুরুষ মহিলার ভেজালের জন্য আমাদের একটু দেরি হয়েছে। বগুড়া পৌর এলাকায় 37,500 টিকা দেওয়া হয়েছে। আগামী শনিবারও টাঙ্গাইলে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশের কোথাও এখন করোনার উচ্চ সংক্রমণ নেই। টানা 38 দিন শনাক্তের হার 5-এর নিচে, আর 20 জেলায় শনাক্তের হার 0% কম। গত 7 দিনে মৃত্যু কমেছে প্রায় 20 ভাগ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এখনই আত্মতুষ্টি নয়, থাকতে হবে সতর্ক। দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছে 27,000-এর বেশি মানুষ, শনাক্ত ছাড়িয়েছে 15 লাখ। জুলাই আগস্টে সবচেয়ে ভয়াবহ সময় পার করেছে দেশ। দিনে শনাক্ত 8,000 আর মারা গেছে 200-র বেশি। প্রতিটি জেলায় ছড়িয়ে পড়ে করোনার উচ্চ সংক্রমণ। অনেক জেলায় শনাক্তের হার ছিল 50-এর বেশি। দেশে গত 1 মাসের বেশি সময় ধরেই শনাক্তের হার 5-এর কম। গত 1 সপ্তাহে 21 জেলায় শনাক্ত 1 ভাগেরও কম, আর 20 জেলায় তা 0% মধ্যে। কমেছে মৃত্যুও। ঢাকা চট্টগ্রাম বাদে বেশিরভাগ বিভাগই প্রায় মৃত্যুশূন্য থাকছে প্রতিদিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে টানা 2 সপ্তাহ শনাক্তের হার 5-এর নিচে থাকলে তাকে স্বস্তিদায়ক পর্যায়ে ধরা হয়। 600তম দিনে আমাদের স্বস্তির নিঃশ্বাস ফেলার এখনো সময় হয়নি। করোনা যাতে না হয় আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, কমপক্ষে মাস্ক পরবো আর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবো, নাকে চোখে মুখে হাত দেবো না। এদিকে রাশিয়া, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে সংক্রমণ। প্রতিবেশী রাষ্ট্র ভারতেও বেড়েছে শনাক্ত ও মৃত্যু। ফলে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ, সিডিসি। এইটি এক ধরনের আমাদের মাঝে আত্মতুষ্টি এনে দিয়েছে, যেটি আমি মনে করি অনেক ক্ষেত্রে আত্মঘাতী হতে পারে। তার কারণ হলো এখন তো করোনার সংক্রমণ থেকে আমরা 100% মুক্ত হইনি, এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত যে জনগোষ্ঠী শতকরা 70 থেকে 80% মানুষকে আমরা টিকা দিয়ে দিতে চাই, দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে চাই, সেটি কিন্তু আমরা এখনো অর্জন করিনি। কাজেই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। দেশে এখন সর্বোচ্চ শনাক্তের হার পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে 7 ভাগের বেশি, আর বাকি 62 জেলায় শনাক্তের হার 5-এর নিচে। সবচেয়ে কম শনাক্ত হবিগঞ্জ ও সুনামগঞ্জে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 5 জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় 1 জন এবং উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে চলতি মাসে 95 জনের মৃত্যু হলো। হাসপাতালের পরিচালক জানিয়েছেন গত 24 ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন 7 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 6 জন। বর্তমানে করোনা ইউনিটে 192টি শয্যার বিপরীতে ভর্তি আছেন 50 জন। এদিকে বরিশালে উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। তবে গত 24 ঘন্টায় 136 জনের নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি।
প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তরা। তবে আতঙ্ক যেন কাটছে না। শত বছরের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি এখন সব ধর্মবর্ণের মানুষের। শত বছরের পুরনো চৌমুহনী শ্রী শ্রী রামচন্দ্রদেবের সমাধি আশ্রম সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট এটি। দেশের বিভিন্ন জেলার পর্যটক আসতেন সৌন্দর্যমণ্ডিত এই আশ্রম দেখতে। গত 15 অক্টোবর দুর্বৃত্তের হামলায় বিধ্বস্ত ঐতিহ্যবাহী এই আশ্রম। শুধু এই আশ্রম নয়, ভাঙচুর চালানো হয়েছে ঐতিহ্যবাহী রাধা মাধব জিওর মন্দির, ইস্কন মন্দির সহ 8টি মন্দির, বিভিন্ন পূজা মণ্ডপ, দোকানপাট ও বাড়িঘরে। হামলার আতঙ্ক এখনও কাটেনি ক্ষতিগ্রস্তদের। যে ঘটনা ঘটে গিয়েছে এর কারণে আমাদের মা বোনরা বাড়ি থেকে বাসা থেকে বের হতে চাচ্ছে না ভয়ে। তো এখন এই মুহূর্তে আমাদের প্রতিবেশী মুসলমান ভাইরা আমাদেরকে সহযোগিতা করতেছে। আমাদের মনে যে এটা হৃদয় হয়েছে, নষ্ট হয়েছে, এটা তো আর দিতে পারবে না। এটাকে ক্ষতস্থানটা পূর্ণ করতে হলে কিছু আপনার সবার সহযোগিতা প্রয়োজন। স্থানীয়রা বলছেন, যে যার অবস্থানে থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। শত বছরের সম্প্রীতি রক্ষায় কাজ করছেন সবাই। এই চৌমুহনীর ঐতিহ্য হত্যাকাণ্ডের নয়, এই চৌমুহনীর ঐতিহ্য হচ্ছে সাম্প্রদায়িক বাংলাদেশ। প্রত্যেকটা উৎসবে যেন আমরা একজনকে কাঁধে রেখে আরেকজন চলাফেরা করতে পারি। জেলা পুলিশ সুপার জানান, সাম্প্রদায়িক হামলার পরিকল্পনাকারী ও ইন্ধনদাতা সহ সবাইকে আইনের আওতায় আনার কাজ করছে প্রশাসন। প্রকৃত অপরাধীদের আমরা গ্রেপ্তার করলে কিন্তু তাদের আশার সঞ্চার হবে। আমরা কিন্তু প্রত্যেক দিনই তাদের সঙ্গে কথা বলছি, সুবিধা অসুবিধা জিজ্ঞাসা করছি, আমরা যতটুকু পারছি আমরা তাদেরকে সহযোগিতা করছি। এখন আমরা স্থানীয় জনগণকে নিয়ে, প্রশাসনকে নিয়ে, পুলিশ সহ আমরা তাদেরকে সামাজিকভাবে সামাজিক সুরক্ষার বলয়ে নিয়ে আসব। দ্রুত দোষীদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মাধ্যমে বিএনপি পরিস্থিতি ঘোলাটে করতে চেয়েছিল, কিন্তু সরকার তা শক্ত হাতে দমন করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যাদেরকে বিভ্রান্ত করছে এবং বিভেদ তৈরি করছে। সকালে রাজধানীর বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। আমরা বিএনপিকে সতর্ক করে বলতে চাই, কর্মসূচির নামে কোনোরূপ সন্ত্রাস সৃষ্টি কিংবা জনভোগান্তি সৃষ্টি করলে বাংলাদেশ আওয়ামী লীগ বসে থাকবে না, জনগণকে নিয়ে প্রতিহত করবে। কুমিল্লার পূজা মণ্ডপে ধর্ম অবমাননার ঘটনা ইচ্ছাকৃত এবং পরিকল্পিত বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। সকালে কুমিল্লা নগরীর নানুয়ার দিঘির পাড়ে অস্থায়ী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য অপশক্তি এ ধরনের ঘটনা ঘটিয়েছে। যারা ন্যাক্কারজনক এই ঘটনার সাথে যুক্ত তারা কোনো ধর্মের বা দলের হতে পারে না। অপরাধ যেই করুক তাকে শাস্তি পেতে হবে। এর আগে শারদীয় দুর্গাপূজায় ক্ষতিগ্রস্ত নগরীর বেশ কয়েকটি মন্দির ও পূজা মণ্ডপ এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। একটা শক্তি, যে শক্তি সর্বসময় এই দেশের সাধারণ মানুষের বিপক্ষে অবস্থান নেয়, স্বাধীনতার সপক্ষে শক্তির মানুষের বিরুদ্ধে অবস্থান নেয়, ঠিক সেই শক্তি তার একটা ইচ্ছাকৃত, তারা কিন্তু পরিকল্পিতভাবে এই কাজটা কিন্তু করেছে। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ঘণ্টাব্যাপী এসব কর্মসূচিতে অংশ নেয় নানা শ্রেণী পেশার মানুষ। সকালে বরিশাল সদর রোডে উদীচী জেলা সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। সে সময় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়। একই দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করে নাগরিক সচেতন কমিটি। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার। এদিকে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে খাগড়াছড়ি ও ঝিনাইদহে মানববন্ধন করেছে বেশ কয়েকটি সংগঠন। এ সময় সকল ধর্মের অনুসারীদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কাছে দাবি জানান তারা। দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামের ডিসি হিলে ইসকনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে সমাবেশ। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, সমাবেশ তো চলছে, এখন আসলে কারা যোগ দিয়েছেন এবং কি বক্তব্য রাখছেন?
চট্টগ্রামের নন্দনকাননে গত প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে প্রায় 1টা থেকে ইসকন বিভাগীয় কমিটির পক্ষ থেকে যে সম্প্রীতি পুনরুদ্ধার মহাসমাবেশ এবং পদযাত্রা আয়োজন করা হয়েছে। এই মহাসমাবেশে ইতিমধ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, এছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং উত্তর জেলার যে সমস্ত আওয়ামী লীগ নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন ধর্মের যারা প্রতিনিধি আছেন তারা সকলেই এখানে উপস্থিত হয়েছেন। এবং এই মুহূর্তে এখানে ইসকনের পক্ষ থেকে বক্তব্য চলছে। তারা যেটি বলছেন যে সারা দেশে এই সাম্প্রতিক সময়ে যে সাম্প্রদায়িক হামলা হয়েছে, বিশেষ করে বিভিন্ন মঠ মন্দিরে যে হামলা হয়েছে, তাদের সংখ্যা দেশের মোট মানুষের তুলনায় খুবই কম এবং এদেরকে মূলত এদেরকে প্রতিরোধ করার জন্য দেশের সকল শুভবুদ্ধি সম্পন্ন অসাম্প্রদায়িক মানুষকে এগিয়ে আসতে হবে। এর প্রেক্ষাপটে তারা রাজনৈতিক নেতৃত্বকে, বিশেষ করে আওয়ামী লীগ নেতৃত্বকে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আছে বলে তারা দাবি করছেন এবং দেশের বিভিন্ন স্থানে যে এই সমস্ত মঠ মন্দিরে হামলা হচ্ছে সেখানে যাতে ভবিষ্যতে এই হামলা না হয় সে ব্যাপারে রাজনৈতিক নেতৃবৃন্দকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এছাড়া এখানে আমরা দেখছি যে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর অনুপম সেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, তারাও উপস্থিত হয়েছেন। তারা হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে বক্তব্য রাখবেন। সেক্ষেত্রে ইসকনের পক্ষ থেকে এই যে বিভাগীয় সমাবেশ, সেটি এই মুহূর্তে বলা যায় যে অনেকটা জনসমুদ্রেই পরিণত হয়েছে এবং হাজার হাজার মানুষ এই নন্দনকানন এলাকায় উপস্থিত হয়েছেন এবং প্রায় সকলেই এই শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা বাংলাদেশের এই অসাম্প্রদায়িক চরিত্রকে সামনে নিয়ে আসবেন এবং সাম্প্রদায়িক যেই চরিত্র সেটিকে মুছে ফেলবেন এমনটাই দাবি করছেন। তবে আমরা দেখছি যে এই সমাবেশকে ঘিরে কিন্তু একটি কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা এই সমাবেশে এসেছেন পুলিশের পক্ষ থেকে তাদের প্রত্যেককে এখানে চেক করে প্রবেশ করানো হচ্ছে, যাতে এই সমাবেশে এসে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়টি যাতে ঠিক রাখা যায়, সেই জন্য এই নিরাপত্তা ব্যবস্থা বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো আরো হয়তো ঘণ্টাখানেক এই সমাবেশ চলবে এবং এই সমাবেশ থেকে একটি সম্প্রীতির সুবাতাস বা সম্প্রীতির বার্তা সারা দেশে পৌঁছে যাবে বলে ধারণা করছেন এখানকার আয়োজক। চট্টগ্রামের ডিসি হল থেকে সমাবেশের খবর জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। রাজধানীর সেগুনবাগিচায় কর্ণফুলী আবাসিক হোটেল থেকে আদনান সাকিব নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। এর আগে কয়েকদিন ধরে নিখোঁজ থাকায় তার স্ত্রী শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। এরপর পুলিশ ফোন নাম্বার ট্র্যাকিং করে হোটেল থেকে সাকিবের মরদেহ উদ্ধার করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 2014-15 শিক্ষাবর্ষের ছাত্র সাকিব থাকতেন সার্জন জহুরুল হক হলে। পুলিশ জানায় বুধবার দিবাগত রাত 1:30টায় শাহবাগ থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশ থেকে সুইসাইডাল নোটও উদ্ধার করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষ জানায় সাকিব মঙ্গলবার হোটেলে ওঠেন, নীলফামারী থেকে ঢাকায় পরীক্ষা দিতে এসেছেন বলে জানায়। দরজাটা ভাঙা হয়, ভেঙে তাকে আমরা ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। সে কাউকে দোষারোপ করতেছে না, তার মৃত্যুর জন্য কেউ দায়ী না, এই মর্মে একটা দিয়েছেন। সেখানে সে লিখেছেন, কারো বিন্দুমাত্র কোনো দোষ নাই, অযথা কাউকে ব্লেম বা দোষারোপ করিবেন না। দীর্ঘ 12 বছরের মানসিক সমস্যা আর নিতে পারলাম না। কেন সুইসাইড করেছে সেই বিষয়গুলো হয়তো আমরা যেটুকু জানি, বিভাগের সাথে আমি কথা বলেছি, আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজারের কথা বলেছে, তা ওর এক ধরনের মানসিক একটা ডিপ্রেশন ছিল। বিরতিহীন সংবাদ দুপুর দেখছেন আপনারা। আর অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচন ঘিরে দুপক্ষের সংঘর্ষে নিহত 2 নারী সহ আহত 7 জন। শরীয়তপুর সদর উপজেলা চিতলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সই জাল করে অন্তত 48 জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের অভিযোগ উঠেছে। এজন্য রিটার্নিং কর্মকর্তাকে দায়ী করছেন প্রার্থীরা। তবে বিধি মেনে প্রার্থিতা প্রত্যাহার হয়েছে বলে দাবি ওই কর্মকর্তার। এই আলাপ শরীয়তপুর সদর উপজেলার চিতুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার। এই কথোপকথনই বলে দেয় কেন একসঙ্গে অনেক প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে।
অথচ যাদের মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে তারা বলছেন এ বিষয়ে কিছুই জানেন না। বুধবার সকালে প্রতীক নিতে গিয়ে জানতে পারেন সই জাল করে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমাকে মনোনয়নপত্র হেনায় দেই নাই, জাল সই করে কে উঠাইছে স্যার আমরা জানি না। আসার পর বললো যে আপনারা তো কালকে টাকা উদ্যোগ করে নিয়ে গেছেন। আর আমি বললাম যে স্যার আমরা তো টাকা উদ্যোগ করে নেই নাই, আপনি আমার কাগজগুলো দেখান। বলে না আপনি তো উত্তোলন করেছেন। আমি না আমি করিনি। পরে বলে ঠিক আছে আপনি অভিযোগ করতে চান? আমি বললাম হ্যাঁ আমি অভিযোগ করতে চাই। তবে নির্বাচনী বিধি মেনেই প্রার্থিতা প্রত্যাহার হয়েছে বলে দাবি রিটার্নিং কর্মকর্তার। আর শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলছেন এ ঘটনায় তার নামে অপপ্রচার চালানো হচ্ছে। আচ্ছা কোন প্রেক্ষিতে এই কথাটা বলেছি সেটা আমি এখন বুঝতে পারতেছি না। যেটা নিয়মের মধ্যে পড়ে কোনো প্রার্থী যদি প্রার্থিতা প্রত্যাহার আবেদন করে সেই সাপেক্ষে তার প্রার্থিতা প্রত্যাহার হতে পারে। আমি এই ধরনের কোনো আমার সাথে কোনো কথাই নাই, আমার কোনো কাজ না দাদা। এটা আমি এই যে আমার সাথে কারোর সাথে কথা হয় নাই, আমি কারোর সাথে এই বিষয়ে কথা বলি নাই দাদা। আসছে 11 নভেম্বরের চিতলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে 63 জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান পদের 2 জন সহ 50 প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে দাবি রিটার্নিং কর্মকর্তার। তবে অন্তত 48 জন সাধারণ ও সংরক্ষিত সদস্য পদপ্রার্থী একথা অস্বীকার করেছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে আসন্ন ইউপি নির্বাচন আধিপত্য বিস্তার নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সকালে চরাঞ্চলের পাড়াতলি ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এই সংঘর্ষ হয়। এ সময় আহত হয়েছে আরও 7 জন। পুলিশ ও স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাচারিকান্দি এলাকার বড় শাহ আলম ও ছোট শাহ আলম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে 2 গ্রুপের বিরোধ আরও চরম আকার ধারণ করে। এর জেরে আজ সকালে 2 গ্রুপের লোকজন ট্যাটা ও আগ্নেয়াস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নারীসহ 9 জন আহত হয়। তাদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আবু সায়েদ ভুইয়া রিপন মীর ওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বেগমগঞ্জ চৌরাস্তায় লাল সবুজ পরিবহন বাস কাউন্টারের পরিচালকও ছিলেন। গত রাতে বাস কাউন্টার থেকে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। সকালে বাড়ির পাশের সড়কে লোকজন তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। হত্যার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এসে ঘটনাস্থলে আসি, এসে মৃতদেহ উদ্ধার করি। আর এই ঘটনার সাথে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বিশেষত আমরা দ্রুত তাদের আইনের আওতায় আনব। এবার টি-20 বিশ্বকাপের খবর। মাঠের বাইরের ঘটনা আর আলোচনায় কান না দিয়ে ক্রিকেটারদের খেলায় মন দিতে বলছেন নাইমুর রহমান দুর্জয়। জানিয়েছেন মাঠের সিদ্ধান্ত কিংবা বাজে পারফরমেন্স নিয়ে বিস্তর আলোচনা হবে বিশ্বকাপ শেষে বোর্ড মিটিংয়ে। আপাতত বিশ্বকাপের বাকিটা অংশ ভালোভাবে শেষ করার আশা সাবেক অধিনায়কের। এই তো আমি বুঝতে পারি, সো অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে। উইকেট যাক কিছু যায় আসে না, কিন্তু যারা মারতে পারে, যাদের মানে সাহস আছে, প্রথম ছয়ের অ্যাডভান্টেজ নিতে সাহস পায়, তারা মারবে। যে আউট হলে কিছু যায় আসে না, সাহস নিয়ে খেলবে। ঘটনার শুরুটা স্কটল্যান্ডের বিপক্ষের ম্যাচের পর। হতাশা ক্ষোভে বিসিবি সভাপতি প্রশ্ন তুলেছিলেন কোচ অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে। এরপর ক্রিকেটারদের নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায় সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমালোচনা ঠিকভাবে নিতে পারেননি সিনিয়র ক্রিকেটাররা। বাইরের কথায় কান দিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক। যারা এরকম কথা বলে থাকেন তারা নিজেদের মুখটা একটু আয়নায় দেখা উচিত, কারণ তারা বাংলাদেশে ফরে খেলে না, ফরে খেলে আমরা প্লেয়াররাই খেলি। সমালোচনা অবশ্যই হবে, খারাপ খেলেছে, বাট একেবারে ছোট করে ফেলা ঠিক না। আমাদের স্বপ্ন তো আমরা বলেই আসছি না, আবার স্বপ্ন কি প্রতিদিন চেঞ্জ হয় নাকি? 3 সিনিয়রের কথাই স্পষ্ট হয়েছে বাইরের আলোচনা প্রভাব ফেলছে দলে। যৌক্তিক কোনো কথাও যেন সহ্য হচ্ছে না। বিশ্বকাপ শুরুর পর থেকে প্রতিটি সংবাদ সম্মেলনে এসেছে বাইরের ইস্যু। সেই আলোচনা না বাড়িয়ে প্রথম টেস্ট অধিনায়কের পরামর্শ খেলায় মন দেয়ার।
প্লেয়ারদের কাজ মাঠে খেলা, মাঠের ফোকাসটা যেন ঠিক থাকে। আমি জানি না এগুলি কেন হচ্ছে বা এরাই বা কেন করছে, বা মাঠের বাইরের সোশ্যাল মিডিয়ার ইস্যুজ, এগুলি বাদ দিয়ে মাঠে ফোকাস করুন। শ্রীলঙ্কার সাথে লড়াই করে হেরেছে, ইংল্যান্ডের বিপক্ষে সেটাও পারেনি। সমস্যা কি? কেন ছোট দলের বিপক্ষেও ভালো করতে পারছে না দল, অথবা বিতর্কিত সিদ্ধান্তগুলোই বা কেন নেওয়া হচ্ছে? আসর শেষে বোর্ড মিটিংয়ে হবে বিস্তর আলোচনা। আমি আর এই আলোচনায় ঢুকতে চাচ্ছি না। খেলার পরে যদি কোনো সমস্যা থেকে থাকে, আমরা বোর্ডে আছি, আমরা খেলার পরে টুর্নামেন্ট শেষে আমরা এগুলি নিয়ে আলাপ আলোচনা করব। বাংলাদেশের ভালো করা উচিত। দলের খেলা দেখতে ক্রিকেটারদের সাহস দিতে সংযুক্ত আরব আমিরাতে এসেছেন বেশ কিছু পরিচালক। টিম লিডার না থাকায় বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে আকরাম খান দুর্জয়রা রাখবেন ভূমিকা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। সুপার 12-এর টানা দ্বিতীয় হার বাংলাদেশের। শ্রীলঙ্কার পর ইংল্যান্ডের সাথেও টক্করে পেরে ওঠেনি টাইগাররা। এ বিষয়ে আবুধাবি থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। টানা 2 ম্যাচ হার এবং ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে বাংলাদেশ দল হেরেছে এবং আত্মবিশ্বাস ঠেকেছে তলানিতে। এমন অবস্থায় বাংলাদেশ দল একদিন পর মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। সেটাও কিন্তু বড় একটা চ্যালেঞ্জ হবে। যদিও শারজাতে বাংলাদেশ প্রথম ম্যাচটা খেলেছে, সেই আত্মবিশ্বাস আছে বা সেই কন্ডিশন জানাশোনা আছে, তারপরে বাংলাদেশ দলকে বড় একটা চ্যালেঞ্জ নিতেই হচ্ছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে 3টে ডিপার্টমেন্টে কখনোই বাংলাদেশ দল ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেনি এখন পর্যন্ত বিশ্বকাপে। সেই একটা চ্যালেঞ্জ থাকছে এবং চ্যালেঞ্জ থাকছে বাংলাদেশ দলকে জিততে হবে এবং একদিন মাত্র বিরতি, তারপরে আবারও ম্যাচ। টানা খেলা বাংলাদেশ দলের 18 দিনে বাংলাদেশ দল 8টা ম্যাচ খেলেছে, ভ্রমণ ক্লান্তি আছে এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানো এবং দলের অবস্থা খুব ভালো নেই। সাইফুদ্দিন নেই, সেখানে কেউই ঠিকঠাক পারফর্ম করতে পারছেন না, ওপেনিংয়ে ভালো হচ্ছে না, মিডল অর্ডার ভালো হচ্ছে না। সেই একটা চ্যালেঞ্জ থাকছে এবং সেই চ্যালেঞ্জ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়টা সহজ হবে না। যদিও ওয়েস্ট ইন্ডিজের অবস্থা খুব একটা ভালো নয়, তারাও 2টো ম্যাচে বড় ব্যবধানে হেরেছে। সেখানে বাংলাদেশ দলও 2টো ম্যাচ হেরেছে। 2 দলের কাছে ডু অর ডাই ম্যাচ, 2 দলই চাইবে ঘুরে দাঁড়াতে এবং বাংলাদেশ দল অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের সাথে অনেক ম্যাচ খেলেছে, 12টা ম্যাচ টি20তে খেলেছে, সেখানে 5টা জয় আছে। সেই একটা আত্মবিশ্বাস থাকতে পারে। যদিও বিভিন্ন চ্যালেঞ্জ থাকছে, যেখানে মুস্তাফিজুর রহমান এখনও ফর্মে ফিরতে পারেনি ঠিকঠাক, শেষ 3 ম্যাচে উইকেট পাননি। এছাড়াও কিন্তু শারজার উইকেট এবং বাউন্ডারি যে লেন্থটা আছে সেটাও ভাবাচ্ছে বাংলাদেশ দলকে, কারণ বাউন্ডারিটা খুবই ছোট, যেটা কিনা ওয়েস্ট ইন্ডিজের জন্য সহায়ক হতে পারে। সব কিছু মিলিয়ে বাংলাদেশ দলকে অবশ্যই ভাবতে হচ্ছে এবং একটা সেশন পাচ্ছে বাংলাদেশ দল অনুশীলনের। সেখানে বাংলাদেশ দল বাংলাদেশ সময় 8টার সময় অনুশীলন শুরু করবে, 11টা পর্যন্ত অনুশীলন করবে। তার আগে একটা প্রেস কনফারেন্সে অবশ্যই বাংলাদেশ দলের প্রতিনিধি জানাবেন উদ্দেশ্য, লক্ষ্য এবং ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে তাদের ভাবনার কথা। এবং 3 ঘন্টা যে অনুশীলনটা আছে সেখানে বাংলাদেশ দল অবশ্যই চেষ্টা করবে যে ভুল ভ্রান্তিগুলো হচ্ছে তা কাটিয়ে ওঠে ঠিকঠাক এবং বাংলাদেশ দল যেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই করতে পারে এবং সেখানে একটা জয় আসে, সেই বিষয়গুলো নিয়ে কাজ করবে। এবং সবার প্রত্যাশা যে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে মাঠে এবং মাঠের বাইরে সব আলোচনা থেকে বেরিয়ে এসে ভালো একটা সময় বাংলাদেশ দল অবশ্যই ফিরিয়ে নিয়ে আসবে। টি20 বিশ্বকাপে আজ একমাত্র ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু রাত 8টায়। 2 দলই জয় দিয়ে শুরু করেছে সুপার 12। সাউথ আফ্রিকার বিপক্ষে জয় অজিদের, অন্যদিকে শ্রীলঙ্কা হারিয়েছে বাংলাদেশকে। সেমিফাইনালের পথ সহজ করতে দ্বিতীয় জয়ের চোখ এখন 2 দলেরই। শক্তি সামর্থ্যে অজিরা এগিয়ে থাকলেও বড় মঞ্চে র্যাঙ্কিংয়ের বিচার না করে মাঠের লড়াইয়ে নিজেদের সামর্থ্যে প্রমাণে গুরুত্ব লঙ্কান অধিনায়ক সানাকার। অন্যদিকে প্রথম ম্যাচে কষ্টের জয় পাওয়া অস্ট্রেলিয়া ভুল ত্রুটি শুধরে এখন নিজেদের সেরাটা দিতে মরিয়া। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ আপডেট দেখছিলেন টি20 বিশ্বকাপের খবর। এবার অন্যান্য প্রসঙ্গ। ভর্তি ফি কমানো সহ 7 দফা দাবিতে আন্দোলন করছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। সেমিস্টার ফি, হল ফি, পরিবহন ফি কমানো এবং বিভাগীয় উন্নয়ন ফি বাতিল সহ 7 দফা দাবিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। গতকালের পর আজও সকাল থেকে প্রশাসনিক ও একাডেমিক ভবনের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে সমস্যা সমাধানে কাজ চলছে।
আগামী বছর থেকে মাদ্রাসায় যুক্ত হচ্ছে কারিগরি শিক্ষার কোর্স। ধাপে ধাপে 1000 মাদ্রাসায় এটি চালু করা হবে। পরে দেশের সব মাদ্রাসায় কারিগরি শিক্ষার কোর্স সংযুক্ত করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করার উদ্যোগ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য শিক্ষাক্রম সহ নানা বিষয়ে পরিবর্তনের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় এবার মাদ্রাসায় সংযুক্ত করা হচ্ছে কারিগরি শিক্ষা। প্রথমে নবম দশম শ্রেণীতে 2টি ট্রেড কোর্স বাধ্যতামূলক করা হবে। অন্যান্য শ্রেণীতেও সংযুক্ত হবে কোর্স। অটো মেকানিক্স, জেনারেল ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, গ্যাস অ্যান্ড আর্ক সহ নানা বিষয়ের শর্ট কোর্স সংযুক্ত হবে। আমরা সমন্বিতভাবে কাজ করছি। আমরা মনে করছি যে আমাদের সকল শিক্ষাই হবে দক্ষতাভিত্তিক, মূল্যবোধ সম্পন্ন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি যাতে তার মধ্যে থাকে, শুধু জ্ঞান নির্ভর নয়। আগামী বছর থেকে প্রাথমিকভাবে 1000 মাদ্রাসায় কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পরবর্তীতে এসব মাদ্রাসার শিক্ষকরা অন্য মাদ্রাসাগুলোতে এই কোর্স চালু করতে ভূমিকা রাখবেন। এইগুলো মডেল প্রতিষ্ঠান হিসেবে তারা তাদের নিকটবর্তী যে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আছে তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট, টিচারদের যে লার্নিং গ্যাপ সেগুলো কভার করবে। আমরা ডিসেন্ট্রালাইজ করে নিচ্ছি, কারণ আমাদের সীমিত সম্পদ এবং সীমিত সময় দুটো মাথায় রেখে তারাই কিন্তু এদেরকে স্কিল করবে। একে ভালো উদ্যোগ বলে মনে করছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে সর্বোচ্চ সুফল পেতে দক্ষ শিক্ষক নিয়োগ এবং যন্ত্রপাতি নিশ্চিত করার পরামর্শ তাদের। শিক্ষক ছাড়া এই কোর্সে শিক্ষাদান করাটা একটু দুরূহ হয়ে যাবে। সেই জন্য একজন শিক্ষক প্রয়োজন হবে। সে যে কোর্সই খোলা হোক না কেন, সেই কোর্সের একজন শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো থাকছে। চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, স্নায়ুযুদ্ধের সাথে তুলনা মার্কিন জেনারেলের। দেশে বাড়ছে মোবাইল ফোন উৎপাদন ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা। তবে বন্দরগুলোতে সঠিক সংরক্ষণ ব্যবস্থা না থাকায় প্রতি বছর এসব ফোনের 150 কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হচ্ছে, যা উৎপাদনের ক্ষেত্রে বড় বাধা বলছে কোম্পানিগুলো। তবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানালেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। দেশে মোবাইল ফোন সেট উৎপাদন শুরু হয় কয়েক বছর আগেই। বর্তমানে উৎপাদন হচ্ছে স্যামসাং, ওপ্পো, সিম্ফনি, ভিভো, নকিয়া সহ 10টি ব্র্যান্ডের ফোন সেট। সম্প্রতি চালু হয়েছে শাওমি ব্র্যান্ডের কারখানাও। ডিরেক্ট এবং ইনডিরেক্ট মিলিয়ে শাওমিতে 2000-এর মতো কর্মসংস্থান হয়েছে। আমাদের ম্যানুফ্যাকচারিং হওয়ার ফলে আমার ডিরেক্ট টেক জব ক্রিয়েট হবে 1000-এর উপরে। মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন BMPIA জানিয়েছে, দেশে বছরে নতুন মোবাইল ফোন সেটের চাহিদা 3.5 কোটি। এর 50% উৎপাদন হয় দেশে। এজন্য চীন, ভিয়েতনাম সহ কয়েকটি দেশ থেকে আমদানি করা হয় যন্ত্রপাতি। তবে বন্দরগুলোতে সঠিক সংরক্ষণ ব্যবস্থা না থাকায় বছরে অন্তত 150 কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। এয়ারপোর্ট থেকে অনেক ফ্লাইট অনেক জায়গায় যায় না, আমাদের অনেক ডাইরেক্ট ফ্লাইট নাই। বাংলাদেশ বিমানের আসলে কার্গো ফ্লাইট তেমন একটা নেই। অনেক থার্ড পার্টি কার্গোর সাথে আমাদের কাজ করতে হয়। এয়ারপোর্টের ইনফ্রাস্ট্রাকচার এখনও ওই রকমভাবে ইকুইপ না। টেকনোলজি ভিত্তিক টেলিকমিউনিকেশন বা ছোট ছোট পণ্যগুলোকে সিকিউর করার জন্য, যে আমাদের রাতে ফ্লাইট আসে, ফ্লাইট থেকে নামে, এই ধরনের জিনিস বৃষ্টিতে, ইভেন সামান্য বাতাসের সাথে আসলেও এই ধরনের কোরেশনের একটা প্রবলেম হয়। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর এসব সমস্যার বিষয়ে কিছুই জানে না সরকার। তবে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। বন্দরের সুবিধাগুলো এগুলোর জন্য আমাদের উৎপাদকদের সাথে আমরা কথা বলবো। তাদের যেসব বিষয়গুলো আছে আমাদের দিক থেকে যেটুকু সাপোর্ট দেওয়ার এইটুকু আমরা দেব, কিন্তু কাজটা তো আমাদের না। আমাদের কাজ হলে আমরা করে দিতাম। বর্তমানে দেশে বছরে 8000 কোটি টাকার মোবাইল ফোন সেট উৎপাদন হয়, যার বেশিরভাগই স্মার্টফোন। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা 10 দিন ধরে রাশিয়ায় দিনে 1000-এর বেশি মানুষ মারা যাচ্ছে। এদিকে ভারতেও বাড়তে শুরু করেছে করোনার বিস্তার। 2 মাস পর বুধবার সর্বোচ্চ
734 জনের মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। এদিকে বিশ্বে করোনায় একদিনে 8,500 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 4,78,000-এরও বেশি। এই নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছড়ালো 49,87,000, আর এ পর্যন্ত আক্রান্ত 24,57,00,000-এরও বেশি। এক সপ্তাহে বিশ্বে করোনায় সংক্রমণ ও মৃত্যু বেড়েছে 4%। সবচেয়ে খারাপ পরিস্থিতি ইউরোপে। এই মহাদেশে গত 7 দিনে প্রাণহানি বেড়েছে 17%, সংক্রমণ বেড়েছে 18 ভাগ। ইউরোপে করোনার নতুন হটস্পট রাশিয়ায় উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। টানা 10 দিন ধরে দেশটিতে দিনে 1,000-এর বেশি মানুষ মারা যাচ্ছে। রাশিয়ার পাশাপাশি ইউক্রেনে ক্রমেই অবনতি হচ্ছে করোনা পরিস্থিতির। এক সপ্তাহে দেশটিতে 63% বেড়েছে করোনায় মৃত্যু, আক্রান্ত বেড়েছে 45 ভাগ। ভারতে বাড়ছে করোনার বিস্তার। 2 মাস পর বুধবার সর্বোচ্চ 734 জনের মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। এক সপ্তাহে ভারতে করোনায় প্রাণহানি বেড়েছে 160%। একদিনের সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। 24 ঘন্টায় দেশটিতে মারা গেছে 1,500 মানুষ। নতুন শনাক্ত 73,000 রোগী। নতুন 43,900 রোগী শনাক্ত নিয়ে যুক্তরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 88,97,000। গত এক সপ্তাহে দেশটিতে করোনায় প্রাণহানি বেড়েছে 6%। নতুন করে সংক্রমণ বাড়ায় বাড়তি সতর্ক অবস্থান নিয়েছে চীন ও সিঙ্গাপুর। চীনের উত্তর পূর্বাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হয়েছে বিধিনিষেধ। বুধবার 23 জন স্থানীয়ভাবে আক্রান্ত হলে এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। দেশের 84% মানুষকে পুরোপুরি টিকা কার্যক্রমের আওতায় এনেও বিস্তার ঠেকাতে পারছে না সিঙ্গাপুর। দেশটির বিভিন্ন হাসপাতালের আইসিইউগুলো প্রায় পূর্ণ হতে চলেছে। আকস্মিক সংক্রমণ বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সংক্রমণ বাড়ায় চিলিতে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। এদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় সীমান্তে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। আগামী বছরের শুরু থেকে করোনার টিকা নেয়াদের নিউজিল্যান্ডে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে, তবে থাকতে হবে হোম আইসোলেশনে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফ প্রধান জেনারেল মার্ক মিলে। ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এই পরীক্ষাকে স্নায়ুযুদ্ধের সময়কার উত্তেজনার কাছাকাছি মুহূর্ত বলে মন্তব্য করেন তিনি। এ সময় চীনের সামরিক শক্তি দ্রুত গতিতে বাড়ছে বলে উল্লেখ করেন মিলে। বলেন, স্থল, জল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি মহাকাশ ও সাইবার ইস্যুতেও নিজেদের সক্ষমতা জানান দিচ্ছে চীন। জুলাই মাসে যুক্তরাষ্ট্রের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় চীন। যদিও চীন বলছে জুলাই মাসে যেটি পরীক্ষা করা হয়েছে সেটি ক্ষেপণাস্ত্র ছিল না, বরং ছিল একটি মহাকাশ যান। চীনকে পাল্টা জবাব দিতে চলতি মাসে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র। তবে গত সপ্তাহে পেন্টাগন জানিয়েছে তাদের উৎক্ষেপণ চেষ্টা ব্যর্থ হয়েছে। What we saw was a very significant event of a test. চীন যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তা নিঃসন্দেহে বেশ উদ্বেগজনক। অনেক সংবাদ মাধ্যম একে স্নায়ুযুদ্ধের সময়কার উত্তেজনার সাথে তুলনা করেছে। আমি তেমনটা মনে না করলেও পরিস্থিতি অনেকটাই কাছাকাছি। চীনের সামরিক শক্তি অনেক বিস্তৃত। স্থল, জল ও আকাশ প্রতিরক্ষার পাশাপাশি মহাকাশ ও সাইবার ক্ষেত্রেও সক্ষমতার জানান দিচ্ছে চীন। And we're paying it, but that's just one weapon system. লা লিগায় এবার রায়ো ভায়োকানের কাছেও হেরে গেল বার্সেলোনা। হারের পর বার্সেলোনা ম্যানেজমেন্টের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করেছে বার্সা। আর নতুন কোচ হিসেবে ক্লাবের সাবেক মিডফিল্ডার জাভি ফার্নান্দেজকে আনার কথা শোনা যাচ্ছে। ক্লাব ইতিহাসে সবচেয়ে বাজে সময় পার করছে বার্সেলোনা। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে ধরাশায়ী হওয়ার পর গেল রাতে ভায়োকানের কাছেও হেরে যায় স্প্যানিশ জায়ান্টরা। চ্যাম্পিয়ন্স লিগেও সময়টা ভালো যাচ্ছে না। টেবিলের 3 থেকে শঙ্কায় পার হচ্ছে দিন। সে কারণে হুট করে কঠোর সিদ্ধান্ত বার্সা ম্যানেজমেন্টের। কোমেনকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে আর না, ফলে বর্তমান থেকে সাবেকি হয়ে গেলেন এই ডাচ কোচ। লা লিগায় 10 ম্যাচে মাত্র 4 জয়, টেবিলে অবস্থান 9। নতুন যেই দায়িত্বে আসুক, এমন অবস্থায় ঘরের ছেলে জাভি হার্নান্দেজের শরণাপন্ন বার্সা। পূর্ণ মেয়াদ কিংবা অন্তর্বর্তীকালীন যেভাবেই হন, তার কাঁধে যাচ্ছে দায়িত্ব, জানাচ্ছে বিভিন্ন মিডিয়া।
1998 থেকে 2015 পর্যন্ত টানা বার্সেলোনার জার্সিতে ছিলেন জাভি। বর্তমানে কাতারের ক্লাব আল সাদের হেড কোচ তিনি। গণমাধ্যমের খবর, 41 বছর বয়সী কিংবদন্তি এই মিডফিল্ডারকে বার্সা ডাগআউটে আনতে এরই মধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে। তাকে পেতে এক্সিট ক্লজ দিতেও আপত্তি নেই ক্লাবটির। তবে অন্য একটি নামও আছে আলোচনায়। চেলসি, ইউভেন্টাস ও ইতালি দলের সফল কোচ অ্যান্তোনিও কন্তে এখনও কোনো ক্লাবের সাথে চুক্তিবদ্ধ নন। তার দিকে চোখ আছে ম্যান ইউনাইটেডেরও। কন্তের ব্যাপারেও আগ্রহ আছে বার্সার। এদিকে কাতালানদের হারের দিন বার্নাব্যুতে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ওসাসুনার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে গ্যালাক্টিকোরা। এল ক্লাসিকোর একাদশ থেকে 3টি পরিবর্তন আনেন রিয়াল কোচ আনচেলত্তি। দারুণ আক্রমণে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ান ভিনিসিয়াস ও বেনজেমা, কিন্তু গোল আদায় ব্যর্থ। ড্রয়ের পরও 21 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে লস ব্লাঙ্কোরা। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ ক্যারাবাও কাপে ম্যানচেস্টার সিটি টানা 5ম ট্রফি জয়ের পথ রুখে দিল ওয়েস্ট হ্যাম। ঘরের মাঠে পেনাল্টি শুটআউটে সফরকারীদের হারিয়েছে 5-3 ব্যবধানে। দলের সেরা তারকা গ্রিলিশ, ডি ব্রুনাইরা ওয়েস্ট হ্যামের বিপক্ষে ছিলেন অনুজ্জ্বল। দলের হয়ে স্কোর করতে পারেনি কেউই। অপরদিকে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে বড় পরিবর্তন নিয়ে মাঠে নেমে সফল স্বাগতিকরা। গোলশূন্য ড্র হওয়ায় খেলা গড়ায় পেনাল্টিতে। ফিল ফোডেনের প্রথম শট মিস হলে পিছিয়ে পড়ে গার্দিওলার দল। এরপর টানা 5 শটে জিতে যায় হ্যামাররা। তবে প্রিস্টনের মাঠে 2-0 গোলে জিতেছে লিভারপুল। তাকুমি ও ওরিহির করা গোলে কোয়ার্টার ফাইনালে উঠল ক্লপের শিষ্যরা। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক, ইউটিউব আর টুইটার অ্যাকাউন্টে চোখ রাখুন আরও বিস্তারিত জানতে।